স্বৈরাচারী আমল পেরোনোর পরও খেলাপি ঋণের চিত্র বদলায়নি, যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে জাতীয় সংসদ। সংসদ সদস্যদের কাছেই ব্যাংকগুলোর পাওনা 11,356 কোটি টাকা। বিশাল সংখ্যক ঋণ খেলাপিকে সংসদে নিয়ে দেশের অর্থনীতি সংকট থেকে কিভাবে মুক্তি মিলবে তা নিয়েও প্রশ্ন তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এদিকে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ এ যাবৎকালের সবচেয়ে বেশি। 2025 সালে যা 41% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 12,760 কোটি টাকা। এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণের অর্থ ফেরাতে মনোযোগ দিতে হবে সরকারকে। একই সাথে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন। শাহাদাত অফরের রিপোর্ট। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতির নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র সামনে আসতে শুরু করে। সে বছরের ডিসেম্বরে দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে প্রায় 400 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার আমলে 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার করা হয়েছে। এ দুর্নীতির অন্যতম মাধ্যম ছিল ঋণ খেলাপি। বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় 16 বিলিয়ন ডলার বলে এটা গিয়েছে। এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্ন ভাবে খাটতো। স্বৈরাচারী শাসনের অবসানের পরেও ঋণ খেলাপির হার কমেনি বলে প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। অর্থনৈতিক সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হলেও ব্যাংক খাতের বাস্তব চিত্র কতটা বদলেছে তা নিয়ে সংসদে তীব্র আলোচনা হয়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে, তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে। এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড। তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। সম্প্রতি টিআইবির তথ্য উদ্ধৃত করে বলা হয়, দেশের সংসদ সদস্যদের কাছেই ব্যাংকগুলোর পাওনা রয়েছে প্রায় 11,356 কোটি টাকা। এ তথ্যের প্রেক্ষিতে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, সংসদে এত বিপুল সংখ্যক ঋণ খেলাপিকে নিয়ে দেশের অর্থনীতি কিভাবে সংকট থেকে মুক্তি পাবে? টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা। অন্যদিকে দেশের টাকায় ফুলে ফেঁপে উঠেছে বিদেশি ব্যাংক। সুইস ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমাকৃত অর্থ আগের বছরের তুলনায় 41% বেড়ে দাঁড়িয়েছে 12,760 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন, এর একটি উল্লেখযোগ্য অংশ দেশের আর্থিক খাত ও খেলাপি ঋণ সংক্রান্ত অর্থ প্রবাহের। সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতকে ঢেলে সাজাতে দেশের বাইরে পাচার করা 3 লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক খাতের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনা গেলে ঘুরে দাঁড়াবে দেশের ভঙ্গুর অর্থনীতি। যেটা হয়েছে 15 বছর, সেটাই। কাকে ঋণ দেবেন বলে দেওয়া হয়, কোন টার্মসে ঋণ দেবেন সেটা বলে দেওয়া হয়। ইভেন কি আপনার যে ফান্ডেড নন ফান্ডেড কতগুলো নিয়ম আছে না, দিতে পারবেন এত বেশি, সেগুলো ভায়োলেট করা হয়েছে। এগুলো আমি জিজ্ঞেস করেছিলাম, আমি যখন অ্যাডভাইজার ছিলাম সেন্ট্রাল ব্যাংকে, আমরা দিয়েছি পার্সোনাল গ্যারেন্টি। উনি সুনাম তো ধন্য লোক, ওনাকে আমি পার্সোনাল গ্যারেন্টিতে হাজার হাজার কোটি টাকা দিয়ে দিলেন, 20,000 25,000 কোটি টাকা। এটা কেমন? ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন এই সাবেক গভর্নর। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। আজ বিশ্ব শরণার্থী দিবস। এবারে প্রতিপাদ্য, যতক্ষণ না সবাই নিরাপদ। প্রায় 9 বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। তবে এখনও অনিশ্চিত তাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়। তারপরও নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায় রোহিঙ্গারা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় এসেছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও সহিংসতার মুখে পালিয়ে আসা লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
2017 সালে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু করলে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। মাত্র 1 মাসে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিভিন্ন সময়ে আরও 1.5 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে নাগরিকত্বহীন এই জনগোষ্ঠী এখনও নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায়। আরা শান্তি গায়রা করে যদি সুন্দর করে তাই ভারত দিলে তো আরা যাইম দেরি। I hope I will visit in your country. তোরা দেশম মানে যায় না তোরা সাইম হে দূর আশা দিয়ে দিই আর মশলা যদি হল হলে আর এখন যাইম বুঝি একান সেফ জোন গইলে আর রোহিঙ্গা এখন যাই হিমত টাইমে এসে রিফিউজি তা বলে তো তা কিন্তু তবু বাংলাদেশে দুঃখ দিত না চাই আর বাংলাদেশের লম্বা মুদ্দত তাই তো না চাই। রোহিঙ্গা সংকট এখন অর্থায়ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়। তারপরও সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে এবং আমাদের যে নতুন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে তাদের দলীয় ইশতেহারে রোহিঙ্গা সংকট সম্পর্কে স্পষ্ট করে তারা বর্ণনা করেছেন যে প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত 14 মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে। তবে মানবিক সহায়তা অব্যাহত থাকলেও সংকটের স্থায়ী সমাধান এখনও প্রত্যাবাসনের উপরই নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকার সীমান্ত দিয়ে 20 জন নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF পুশিনের চেষ্টা করেছে। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। বিজিবি জানায়, চৌকার সীমান্ত দিয়ে BSF সকালে 20 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি টহল দল বাধা দেয়। এ সময় স্থানীয় জনগণও বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ করেন। পুশিনের চেষ্টা করা ওই 20 জন সীমান্তের শূন্যরেখায় 60 গজ ভারতীয় অংশে সুখদেবপুর এলাকায় অবস্থান করছে। এদের মধ্যে 5 জন পুরুষ, 11 জন নারী ও 4টি শিশু রয়েছে। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, চৌকা বিওপির পাশে পুশিন চেষ্টার ঘটনা প্রতিহত করা হয়েছে। তারা জিরো লাইনে ভারতের অভ্যন্তরে রয়েছে। নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া পার্টি। এদিকে দুবাইয়ে আটক বিভিন্ন মামলার আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত ফেরানোর চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 15 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশংসনীয় কাজের জন্য পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি।
সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকবো। আওয়ামী লীগ একটি মাফিয়া দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে একটি মহল উস্কানি দিয়ে নেতিবাচক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ নীতি, বিদেশে বাংলাদেশের কোনো প্রভু নেই, বন্ধু আছে, এই নীতি বর্তমান প্রধানমন্ত্রী অনুসরণ করছেন। নিজেদের স্বার্থ রক্ষা করে বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার জন্য সরকার কাজ করছে বলেও জানান রিজভী আহমেদ। তিনি বলেন, সরকার এমন কিছুই করবে না যাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। নানানমুখী ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকারকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। প্রথম বিদেশ সফরে যাচ্ছে, আগামীকাল যাবেন, দুই একটি দেশ সফর করবেন। কিন্তু এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতবহ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পরও বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে বহুল প্রত্যাশিত শান্তি চুক্তির স্বাক্ষর হয়েছে। এই ঘটনার পরও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লেবাননে ইসরায়েলের হামলা এবং সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তির স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে বন্ধ থাকা শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোল্লাচর সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করবে। বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমাদের শ্রমবাজার বিস্তৃত করার ব্যাপারটা আপনার সবচেয়ে গুরুত্ব পাবে। যেহেতু বন্ধ ছিল শ্রমবাজার, এটাকে খুলে দেওয়ার ব্যাপারেও ওনারা কথা বলবেন। আমরা আশা করি আমরা যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে, শক্তিশালী হবে। আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে যাবেন চীনে। আজ এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এই তথ্য জানান। এদিকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই সফর বিষয়ে বলেছেন, বাংলাদেশের স্বার্থে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে, কিন্তু দেশের পররাষ্ট্র নীতি অন্য কেউ নির্ধারণ করবে না। নজরানা চৌধুরীর রিপোর্ট। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকার গঠনের 3 মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সফরে রোববার তিনি মালয়েশিয়া যাচ্ছেন। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় 2 দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও সে দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক রপ্তানির বিষয়টি সেদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের কাছে তারেক রহমান তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরও যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কের, সেগুলো আলোচনা হবে। মঙ্গলবার মালয়েশিয়া থেকে চীন যাবেন প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে 15 থেকে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের সমন্বিত নদী ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুদেশের আলোচনা হবে বলেও জানান সচিব।
শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা যোগ দিচ্ছি না। তবে আমরা কথা নিশ্চিত করে বলতে পারি আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই সফর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের স্বার্থে যে কোনো দেশের সাথেই কৌশলগত সম্পর্ক বজায় রাখা হবে। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেজিংয়ে যাব। যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। আমরা তো কোনো আপনার ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। ইন গ্লোবাল অ্যাফেয়ার্স উই আর এ প্লেয়ার নাও। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন থেকে দেশে ফেরার কথা রয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীরা সবকিছুতে নিজেদের পারদর্শী করে তুলতে পারলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। মেসি, রোনালদোর মতো বিশ্বমানের খেলোয়াড় হতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের 2 ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বালিকা বিভাগের ফাইনাল ম্যাচের, যেখানে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী প্রথমে গ্যালারিতে এবং পরে সাইডলাইনে বসে খুদে শিক্ষার্থীদের খেলা উপভোগ করেন। খেলা শেষে প্রধানমন্ত্রী প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিকেও এ টুর্নামেন্ট চালুর ঘোষণা দেন। জানান, প্রাইম মিনিস্টার্স কাপ শুরুর কথা। ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। এই যে গত 1.5 মাস ধরে আমাদের ছোট বন্ধুরা, 22 লক্ষ ছোট বন্ধু যে সারা বাংলাদেশে এই যে এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে। 1,23,000টা ইভেন্ট হয়েছে। ফুটবল, ক্রিকেট সহ শিক্ষার্থীরা সবকিছুতে নিজেদের পারদর্শী করতে পারলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তারেক রহমান। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। খেলাধুলার প্রতি মনোযোগ রাখলে মেসি, রোনালদো, এমবাপ্পেদের মতো বিশ্বমানের খেলোয়াড় বাংলাদেশেও তৈরি হতে পারে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। পরে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলনেতা এবং জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। ঐতিহাসিক খুলনা সার্কিট হাউস ময়দানে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু হয় দুপুর 2টা থেকে। তপ্ত রোদ উপেক্ষা করে ময়দানে জমায়েত হয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয় রাজপথেই ফয়সালার ব্যবস্থা করা হবে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এ সময় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নীতি, নৈতিকতা এবং সুশাসন ধ্বংস করে, যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেবো তোমার ক্যালকাটা নিয়ে যাব। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আঘাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। সমাবেশ থেকে বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান 11 দলীয় ঐক্যের নেতারা। এনটিভি নিউজ ডেস্ক।